আমার অনাগত সন্তানটি কি ছেলে? এমন ধরনের চিন্তা কী কারণে আমাদের ভিতরে উদয় হয়? প্রশ্নটি আপনাদের প্রথমেই আমি করে রাখলাম, চাইলে উত্তরটা কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। গর্ভকালীন সময়ে আমাদের মনে যখন এমন প্রশ্ন উদয় হয়, তখন বাহ্যিক নানা চিহ্নকে ভিত্তি করে আমাদের প্রশ্নের উত্তর আমরা খুঁজে থাকি। যেমন আমাদের পেটের আকার কী রকম, বা প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ের শারীরিক অবস্থা কেমন, এই সব বিষয় আর কি। হ্যাঁ, এই সকল বিষয়ের অনেকগুলোই মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে অমিলও দেখা যায়, কারণ সকলের শারীরিক অবস্থা বা যোগ্যতা একরকম থাকে না। আচ্ছা, যে বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য রাখি তার থেকে সবচেয়ে বেশি প্রচলিত এবং মোটামুটির গুরুত্ব বহন করে এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই আমার নিজের ও আমার পরিচিত 2-1 জনের উদাহরণের মাধ্যমে। 5টি বিষয় হলো: গর্ভধারণের প্রাথমিক পর্যায়ের মর্নিং সিকনেস বা বমি হওয়ার পরিমাণ, পরবর্তীতে পেটের আকার, নোনতা, টক ও ঝাল খাবারের প্রতি আকর্ষণ, চুল ঘন ও শক্ত হওয়া এবং পেটের মাঝ বরাবর একটা স্পষ্ট কালো দাগের উপস্থিতি। তাছাড়া অনেকেই বলেন ছেলে শিশুর হার্টবিট 140-এর নিচে থাকে। কথাটা কতটুকু সত্য তা আমি নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝেছি। চাইলে ভিডিও শেষে দেওয়া ভিডিওটি দেখতে পারেন, তাহলেই বুঝে যাবেন। যাই হোক, মর্নিং সিকনেসের ব্যাপারটা সম্পর্কে বলি। আমার দ্বিতীয় বাবু অর্থাৎ ছেলে বাবুর সময় সকালে আমার বলতে গেলে বমিই হতো না, আর সকলেই যেটা বলেন এটি ছেলেবাবু হওয়ার একটা জোরালো প্রাথমিক লক্ষণ। আমার ক্ষেত্রে এমন ধরনের ধারণা একেবারেই সঠিক। অর্থাৎ গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে যদি সকালের বমির পরিমাণ কম হয়, তাহলে অনাগত সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু আমি আগেই বলেছি, সকলের ক্ষেত্রে বিষয়টি এক নয়। আমার ননদের বেলায় কিন্তু বিষয়টি একেবারে উল্টো। দিদির প্রথম সন্তান ছেলে, এবং ওর প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ে শুধু নয়, প্রায় পুরো সময় জুড়েই ছিল বমির সমস্যা, অতিমাত্রায়। তাছাড়া দিদি কিন্তু কখনোই ঠিকমতো খেতেও পারেনি। আমি কিন্তু খেতে পারতাম, একেবারে স্বাভাবিকভাবেই। আচ্ছা, আমার পরিচিত আরও একজনের কথা বলি। ওনারও 2টি সন্তান এবং 2টিই ছেলে, আর সেও দিদির মতোই যেমন বমি করত তেমনি খেতেও পারেনি। আর বিষয়টি ওনার 2টি সন্তানের বেলাতে একই ছিল। প্রথম ধারণাটি আসলে সবসময় সঠিক হবে তা আসলে ঠিক নয়। অনেকেই বলেন ছেলে সন্তান হওয়ার আরেকটা লক্ষণ হলো পেটের আকার। যদি সন্তানটি ছেলে হয় তবে সাধারণত পেটের নিচের অংশ তুলনামূলক বেশি বড় হবে উপরের অংশ হতে, অর্থাৎ ডিমের আকারের মতো। এই বিষয়টিও অবশ্য আমার ক্ষেত্রে একেবারে মিলে যায়, কারণ আমারও আমার দ্বিতীয় সন্তানটির সময় পেটের আকার এমন ডিমের মতনই ছিল, আর মেয়ের সময় ছিল উপরের অংশ বড়। আর এ বিষয়টিকে আমাদের বিবেচনায় নেওয়া যেতে পারে। ছেলে সন্তান হওয়ার আরও একটা লক্ষণ হলো টক ও ঝাল খাবারের প্রতি আসক্তি। সত্যি কথা বলতে আমারও এই 2 ধরনের খাবারের প্রতি ছিল খুবই আকর্ষণ। তবে আমার ননদ নিপাদি এবং আমার পরিচিত অপর একজনের কিন্তু কোনো খাবারের প্রতি আকর্ষণই ছিল না, বরং ওরা কিছুই খেতে পারত না। আকর্ষণ তো পরের বিষয়, তবে আমার সাথে বিষয়টি মিল ছিল শতভাগ। চতুর্থ যে বিষয়, সেটা হলো চুল আরও ঘন ও শক্ত হওয়া। হ্যাঁ, এটিও আমার আরও একটি লক্ষণ। প্রথম অবস্থায় আমি একটু হকচকিয়েই যাই। হঠাৎই আমার চুল যেন ঘন হতে শুরু করেছে, তাছাড়া ওগুলো হয়ে যাচ্ছে আরও মজবুত। আসলে আমার চুল স্বাভাবিকভাবে তেমন মজবুত নয়, অর্থাৎ আমার বেশ চুল ওঠে। তবে ও পেটে থাকাকালীন বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন, তাই প্রাথমিক অবস্থায় হকচকিয়ে গিয়েছিলাম। যাই হোক, এই বিষয়টিও আমার সাথে মিলে যায়। শেষের অর্থাৎ 5 নম্বর বিষয়টি হলো পেটের মাঝ বরাবর একটা স্পষ্ট কালো দাগের উপস্থিতি। এ বিষয়টিও আমার ক্ষেত্রে সঠিক। সাধারণত গর্ভকালীন সময়ে পেটের মাঝ বরাবর একটা কালো দাগ তৈরিই হয়, তবে এই সময়ে এই দাগটি হয়ে ওঠে আরও স্পষ্ট এবং গাঢ়। আমার ক্ষেত্রে সেটিই হয়েছিল।
মূল কথাটি হলো, সব বিষয়গুলো যে আমার মতোই মিলে যাবে তা নয়। হয়তো দুই একটি মিলেও যেতে পারে, তবে বিষয়গুলো আসলে নির্ভর করে আপনার শারীরিক পরিস্থিতি কেমন তার উপর। তবে এগুলোর যে কোনো একটা লক্ষণও হতে পারে আপনার অনাগত সন্তানটি সম্পর্কে একটা অস্পষ্ট পূর্বাভাস। তারপরও এই সকল বিষয়ে যে নিশ্চিতভাবে আপনার সন্তান সম্পর্কে একটি পূর্বাভাস, তা কিন্তু পুরোপুরি সঠিক নয়।